শুভ সকাল। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে আমরা রয়েছি, আর রয়েছি একটি খুব প্রয়োজনীয় প্রসঙ্গের মধ্যে। রয়েছি শ্রীরামকৃষ্ণের উপদেশের কাছে প্রণত হয়ে। সেই প্রসঙ্গটি কি বা সেই উপদেশের জায়গাটি কি শ্রীরামকৃষ্ণ বলছেন? তিনি তো ঠিক উপদেশ দেওয়ার মতো করে বলছেন না, কিন্তু আমরা তার কাছে নত হতে ভালোবাসছি এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করছি। তিনি বলছেন গল্পের মতো করে যে জীব কত রকম আছে জানো। এইসব প্রসঙ্গ আমরা শুনে এসেছি, আবারও শুনলে নিশ্চয়ই আমাদের ভালো লাগবে এবং একটা রিক্যাপ হবে। তিনি বলছেন যে জীব কত রকমের জানো? জীব 4 রকমের। কীরকম? নিত্য জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব আর বদ্ধ জীব। এই 4টে তিনি যখন বলেছেন তখন এক্সট্রিম বোঝাই যাচ্ছে। নিত্য জীব মানে যে চিরকালের জন্য মুক্ত থাকে, আর বদ্ধ জীব মানে তার এমনই দুর্ভাগ্য যে সে বন্ধনটাকেই যেন অ্যাপ্রিসিয়েট করে, এনজয় করে। তো শ্রীরামকৃষ্ণ এইসব ইংরেজি ভাষা বলেননি, তিনি তার মতো করে বলেছেন। আমরা একালের মতো নিজেদের মধ্যে যেন আলোচনায় রয়েছি। শ্রীরামকৃষ্ণ বলছেন যে এরকম বদ্ধ জীব, মুমুক্ষু জীব এইসব বলেছেন। বলে কয়েকটা ভারী ভারী শব্দ তো ওর মধ্যে এসছে, সেগুলো শাস্ত্রীয় শব্দ। এই মুমুক্ষু কথাটি, তো সেখানে যেন সাধারণ মানুষের জন্যে, আপনার আমার মতো মানুষের জন্যে তিনি আরেকটু ব্যাখ্যা করে বলছেন যে ব্যাপারটা কীরকম। এবং ব্যাখ্যা করতে গিয়ে তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন পুকুর ধারে। পুকুর ধারে নিয়ে গিয়ে বোঝাচ্ছেন যে দেখো, পুকুরে যখন জাল ফেলা হয়, পুকুরে যখন জাল ফেলা হয় তখন কি হয়? মাছ ওঠে তো, কিন্তু সব মাছ তোলা যায় না। শ্রীরামকৃষ্ণ এই জায়গাটা থেকে নিয়ে এসছেন যে পুকুরে জাল ফেলার প্রসঙ্গ। তাকে যে লোকশিক্ষক বলা হয়, বোঝা যায় যে সেটা এমনি এমনি বলা হয় না। যখন বাঙালি মানুষের কাছে তিনি কথা বলছেন, অন্য প্রদেশের মানুষের কাছেও এই দৃশ্যটার একটা এফেক্ট আছে যে পুকুরের মধ্যে জাল ফেলা হচ্ছে। আর বাঙালিরা তো এটা পছন্দ করেনি যে আচ্ছা ঠিক আছে, কি ঘটছে না, জাল ফেলে মাছ ধরা হবে। এই জাল ফেলে মাছ ধরা সাধারণত বাঙালির খুব পছন্দের একটা ইস্যু, পছন্দের একটা বিষয়। তো শ্রীরামকৃষ্ণ সেই জায়গা দিয়ে ঢুকছেন প্রসঙ্গের মধ্যে, বলছেন যে পুকুরে জাল ফেলা হয়েছে, কিন্তু 2-4টা মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না। এরা নিত্য জীবের উপমাস্থল। তা বলছেন যে 2-4টা মাছ কখনো জালে পড়ে না। কখনো পড়ে না মানে হচ্ছে যে ওই পুকুরে ধরে নেওয়া যাক অনেক মাছ আছে, এবং বাড়ির উৎসবের জন্য হোক বা যে কোনো কারণেই হোক, জেলেরা মাঝে মাঝে জাল ফেলে। কিন্তু ওদের একটা জানা আছে যে ওই কয়েকটা মাছ, ওগুলো কিছুতেই জালের মধ্যে পড়বে না। তো সেই রকম যখন ঘটছে, শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটাকে বলছেন যে 2-1টা মাছ কীরকম আছে না, এরা কখনো জালে পড়ে না। এবং উনি বলছেন যে এরা নিত্য জীবের উপমাস্থল। নিত্যজীব মানে যে কখনো সংসারে আবদ্ধ হয় না। আমরা এর আগে শুনে এসেছি, শ্রীরামকৃষ্ণ বলেছেন যে নারদ প্রমুখ এরা হচ্ছে নিত্যজীব। এরা সংসারে থাকে কেন না? জীবের মঙ্গলের জন্য, জীবকে শিক্ষা দেওয়ার জন্যে। কিন্তু এরা কখনো অ্যাটাচড হয় না। মনে হচ্ছে যে যেন এনারা সংসারে রয়েছেন, কিন্তু এরা সংসারে বদ্ধ নয়। সেই রকম পুকুরের মধ্যে এই মাছগুলো রয়েছে, তুমি হয়তো ভাবছো যে জাল ফেলবো আর খপাং করে ধরবো, কিন্তু দেখবে কোনো বারই তুমি সাকসেসফুল হবে না, ওরা পালিয়ে যাবে। যদি শ্রীরামকৃষ্ণের উক্তির মধ্যে আসি, তিনি কি বলছেন যে এরা কি হলো যে কখনো জালে পড়ে না, কখনো জালে পড়ে না, এরা নিত্যজীবের উপমাস্থল। তার আগে বলেছেন যে 2-4টা মাছ এমন শেয়ানা আছে। 2-4টা মাছ এমন শেয়ানা। শেয়ানা শব্দটা এলো থেকে? সম্ভবত জেলেদের কাছ থেকে। জেলেরা হয়তো নিজেদের মধ্যেই একটু চোখের ইশারা করছে বা হাসাহাসি করছে যে ওই দেখ, ওই শেয়ানাগুলো আবার পালিয়েছে। সেইখান থেকে শ্রীরামকৃষ্ণ শব্দটিকে চয়ন করছেন, তুলে আনছেন যে 2-4টা মাছ এমন শেয়ানা আছে। পুরো কথামৃত খুঁজলে এই রকম হালকা শব্দের কিন্তু খুব বেশি ব্যবহার দেখা যাবে না, কিন্তু এখানে ওই মানুষগুলোর সঙ্গে যেন শ্রীরামকৃষ্ণ রয়েছেন। এইটাই তার বিশেষত্ব, যে তিনি আইডেন্টিফাই করছেন যেন নিজেকে, যে যেখানে কিনা কিছু প্রান্তিক মানুষের কথাও আসছে হয়তো, সেখানে তাদের সঙ্গে আইডেন্টিফাই করছেন। তার স্পষ্ট প্রমাণ রয়ে গেছে এই শব্দ ব্যবহারে। বলছেন যে 2-4টে মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না। কিন্তু কথামৃত যদি আমরা দেখি, তাহলে দেখব যে প্রসঙ্গটা ওখানে শেষ হচ্ছে না। বলছেন এরা নিত্য জীবের উপমাস্থল। দর্শকরা নিশ্চয়ই খেয়াল করছেন যে ভাষাটা কি রেঞ্জে খেলা করছে। যেখানে শেয়ানা শব্দটাকে বলেছেন, সেখানেই আবার বলছেন এরা নিত্য জীবের উপমাস্থল। তো এইভাবে আমরা সাধারণত ভাষাকে ব্যবহার করতে পারি না।
আমরা কলকাতার যে ভাষা তার সঙ্গে গ্রামের ভাষাকে ব্লেন্ড করে কথা বলতে পারি না, কোনো একটাতে সাধারণত থাকি, কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন করছেন তখন দুটোকে কি সুন্দর করে ব্লেন্ড করছেন। এই প্রসঙ্গটার মধ্যে যদি একটু থাকি, আমাদের ভাবতে ভালো লাগছে যে শেয়ানা কথাটা যিনি বলছেন, তিনি ওই জেলে যে মানুষ তাদের মধ্যে যেন একজন হয়ে বলছেন। আর তিনি যখন বলছেন এরা নিত্যজীবের উপমাস্থল, ঠিক মনে হচ্ছে ওপর থেকে একজন ঋষি পুরুষ কি একজন অবতার কি ভগবান স্বয়ং এসে এই কথা বলছেন যে এরা নিত্যজীবের উপমাস্থল। এই একটি বাক্য প্রমাণ করছে যে ভগবান অবতীর্ণ হয়েছেন এই পৃথিবীতে, এবং তিনি অবতীর্ণ হয়েছেন কেন? সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন বলে, সাধারণ মানুষের ভাবে কথা বলবেন বলে, কিন্তু সেই সঙ্গে সাধারণ মানুষকে অসাধারণ উচ্চতায় নিয়ে যাবেন বলে। সেই শ্রীরামকৃষ্ণ বাক্যের মধ্যে নিজের স্বাক্ষর রেখে যাচ্ছেন। এই সব কথা আমরা যে ভাবছি, এই কথাগুলিকে স্বামী বিবেকানন্দ অন্য রকমভাবে এই একই ভাব তিনি আমাদের শেখাচ্ছেন, যে তিনি আমাদের চোখ খুলে দিচ্ছেন যে শ্রীরামকৃষ্ণ কি করে গেছেন। স্বামীজি এই কথামৃত যখন প্রকাশিত হচ্ছে, যখন সবে মাস্টারমশাই বা শ্রীম কতগুলো প্যাম্পলেটের আকারে হ্যান্ডআউটের মতো করে কথামৃতের খুব অল্প অল্প অংশ প্রকাশ করছেন, তখন স্বামী বিবেকানন্দ সেগুলোকে যখন পড়েছেন, স্বামী বিবেকানন্দ তো বেশি দিন এই ধরাধামে থাকেননি, তো সেই যখন পড়ছেন ওই বয়সে, চলে যাওয়ার কিছু আগে যখন পড়ছেন, পড়ে উনি উল্লসিত হয়ে গেছেন যে শ্রীরামকৃষ্ণের জন্যে তিনি ঘর ছেড়েছেন, যে শ্রীরামকৃষ্ণকে জীবন দেবতা বলে মেনেছেন, তাঁরই কথা যখন এই মাস্টারমশাইয়ের হাত দিয়ে প্রকাশিত হচ্ছে, তখন তিনি দেখে অবাক হয়ে গেছেন এবং উচ্ছ্বসিত হয়ে মাস্টারমশাইকে প্রশংসা করেছেন। বিখ্যাত একটি ইংরেজি চিঠি আছে স্বামী বিবেকানন্দের, যেখানে তিনি এই কথামৃতের ভাষার কথা লিখছেন। তো কথামৃতের ভাষা মানে তো আর মাস্টারমশাইয়ের এক্সক্লুসিভ কিছু নয়, কথামৃতের ভাষা মানে শ্রীরামকৃষ্ণের ভাষা, শ্রীরামকৃষ্ণের উক্তি, শ্রীরামকৃষ্ণের হৃদস্পন্দন। তো সেই ভাষার কথা স্বামী বিবেকানন্দ লিখছেন এবং সেখানে ইংরেজিতে বলছেন দ্য ল্যাঙ্গুয়েজ। এই যে ল্যাঙ্গুয়েজ বলে তিনি কি বলছেন? দ্য ল্যাঙ্গুয়েজ ইজ সো ফ্রেশ, সো পয়েন্টেড অ্যান্ড উইথঅল সো প্লেন অ্যান্ড ইজি। এইটা শ্রীরামকৃষ্ণের সম্পর্কে বলছেন, কিন্তু কথামৃত পড়বার পর ইংরেজিতে এই চিঠিতে লিখছেন। সেখানে স্বামী বিবেকানন্দ কি বললেন? বললেন ফ্রেশ, পয়েন্টেড, প্লেন অ্যান্ড ইজি। আমরা যখন ওই জেলে এবং মাছ ধরার মধ্যে রয়েছি, তখন আমাদের মনে পড়ছে যিনি কিনা শেয়ানা শব্দটিকে ব্যবহার করবার কয়েক সেকেন্ডের মধ্যেই নিত্যজীবের উপমাস্থল এইটা ব্যবহার করতে পারেন, তিনি ভাষাকে দু হাতে ধরে ব্যবহার করবার ক্ষমতা রাখেন। এবং তাঁরই ভাষা সম্পর্কে স্বামী বিবেকানন্দ বলছেন ফ্রেশ, পয়েন্টেড, প্লেন অ্যান্ড ইজি। এইরকম কথামৃতের মধ্যে আমরা রয়েছি, কথামৃতের অমৃত প্রসঙ্গের মধ্যে আমরা রয়েছি। শ্রীরামকৃষ্ণ বলে চলছেন যে ওই যে মাছগুলো পালিয়ে গেল, কিন্তু অনেক মাছই জালে পড়ে। তাহলে এই যে জালে যে পড়লো যে মাছগুলো, এইগুলো কি করে? আমরা জানি ধপড় ধপড় করে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে এর মধ্যে কতকগুলি পালাবার চেষ্টা করে, অর্থাৎ ইঙ্গিত রইল যে আর কতকগুলো প্রচণ্ড বোকা, তাদের কথা পরে বলছি, কিন্তু বলছেন যে কতকগুলি পালাবার চেষ্টা করে, এদেরকে বলে মুমুক্ষু জীব। আমরা আগের অনুষ্ঠানে শুনে এসেছি যে তিনি মুমুক্ষু জীব কথাটি বলেছেন, এখানে কি সুন্দর করে ব্যাখ্যা করছেন। বলছেন যে যেগুলো জালে পড়ল, অর্থাৎ ওই নেটটাকে এসকেপ করতে পারল না, সেইগুলোর মধ্যে কতকগুলো পালাবার চেষ্টা করে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে এইগুলোকে এরা হচ্ছে মুমুক্ষু জীব। এই যারা পালাবার চেষ্টা করছে তারা পালাতে পারবে কি পারবে না, সেইগুলোর মধ্যে বলছেন যে সবাই পালাতে পারে না, দু চারটে ধপাং ধপাং করে পালিয়ে যায়। তো ওই যে যারা পালাবার চেষ্টা করছিল তার মধ্যে দু চারটে ধপাং ধপাং করে পালিয়ে যায়। আমরা যখন এই অডিও শুনছি যে ধপাং ধপাং, তখন আমাদের মনে হচ্ছে যে সত্যি কি মাছগুলোর ওরকম আওয়াজ হয়? কিন্তু যখন ব্যাখ্যা করেন কেউ, তখন এই শব্দ খুব চমৎকার, এই ধ্বনি একটা যেন আলাদা এফেক্ট এনে দিচ্ছে। যখন বলছেন দু চারটে ধপাং ধপাং করে পালিয়ে যায়, আমরা এইখানটাতে আবারও দাঁড়িয়ে ভাবছি বাকি মাছগুলোর ভাগ্য বা দুর্ভাগ্যের কথা আমরা পরে শুনবো, কিন্তু এখানে ভাবছি যে আবারও যে শ্রীরামকৃষ্ণ কি চমৎকারভাবে ভাষাকে ব্যবহার করছেন, যে মাছগুলো জালে পড়েছিল তাদের মধ্যে সব পালাবার চেষ্টা করছে, কিন্তু সবাই পালাতে পারছে না, দু চারটে পালাতে পারছে, এবং সেই দু চারটে কী করছে, ধপাং ধপাং করে পালিয়ে যাচ্ছে। এবং তারপরে উনি বলবেন যে জেলেরা কি বলে,
জেলেরা বলে যে ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল। তো জেলেরা বলছে এই একটা মস্ত মাছ পালিয়ে গেল, অর্থাৎ জালে পড়েছিল কিন্তু পালিয়ে গেল, এবং সে ধপাং ধপাং করে পালিয়ে যাচ্ছে। এই যে মাছ জাল থেকে পালিয়ে যাচ্ছে, এইটার মধ্যে একটা বিউটি আছে, যে তাকে তুমি বেঁধে ফেলবার চেষ্টা করেছিলে কিন্তু বন্ধনের মধ্যে তাকে রাখতে পারোনি। মৎস্যপ্রিয় বাঙালির হয়তো টেম্পোরারিলি একটু দুঃখ হতেও পারে, কিন্তু যখন ধর্মের দিক থেকে দেখছি এবং সিরিয়াস কথার মধ্যে থেকে দেখছি, তখন মনে হচ্ছে যে না, ওই বন্ধনের মধ্যে থাকবে এবং তারপরে কেটে আধখানা হয়ে যাবে কি অনেক খণ্ড হয়ে যাবে, তার মধ্যে থেকে যারা পালিয়ে গিয়েছিল ধপাং ধপাং করে, সেই পালানোর মধ্যে কিছু সেলিব্রেশনের জায়গা আছে। এই রকম বিচিত্র স্বাদের যে গল্প এবং তার মধ্যে দিয়ে যে অনুপম ধর্ম প্রসঙ্গ এবং যুগোপযোগী মেসেজ, তার মধ্যে আমরা থাকব। আর ফিরে এলাম সেই পুকুর ধারে যেখানে মাছ ধরা হচ্ছিল। শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন যে জেলেরা জাল ফেলেছে, কয়েকটা মাছ কিছুতেই জালে পড়ে না, সেগুলো এমন শেয়ানা, সেগুলো জালে পড়ে না, তারা পালিয়ে গেছে। আর জালের মধ্যে যে মাছগুলো পড়েছিল তাদের মধ্যে কতকগুলো ছটফট করছিল বেরোবার জন্যে, এবং সেখান থেকে 2-4টে মাছ ধপাং ধপাং করে পালিয়ে গেছে। যেই পালিয়ে গেছে তখন জেলেরা বলছে ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল। এই গল্প যেরকম সত্যি, তেমনি তার মধ্যেকার যে শিক্ষা সেটিও সত্যি এবং জরুরি। সেই জরুরি শিক্ষাটি কি না, যারা কিনা কোনোবারেই জালে পড়ে না, শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছিলেন যে তাদেরকে বলে নিত্যজীব। এরা সংসারে থাকে কিন্তু আসক্ত হয় না, এরা জীবের মঙ্গলের জন্যে, তাদের কল্যাণের জন্যে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে থাকে। আর যারা জালে পড়ে অর্থাৎ সংসারের মধ্যে পড়েছে, তাদের মধ্যে দেখা যায় যে কেউ কেউ ছটফট করছে যে সেই সংসার জাল থেকে বেরোবার জন্য, মুক্ত হওয়ার জন্যে। তাদেরকে বলা হয় মুমুক্ষু জীব। কিন্তু তারা মুক্ত হতে পারবে কি না, ইয়েস অর নো? দেখা যাচ্ছে যে কতকগুলো মুক্ত হতে পারে। শ্রীরামকৃষ্ণের বর্ণনা অনুযায়ী ওই ধপাং ধপাং করে পালিয়ে যায়। তখন ধপাং ধপাং করে যখন পালিয়ে যায়, তখন জেলেরা কি বলছে? জেলেরা বলছে ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল। মস্ত মাছ, কথার মধ্যে ইঙ্গিত রয়েছে। এমনিতে হচ্ছে যে কত কেজির মাছ, বেচলে কত টাকা পেতাম, সেদিক দিয়ে মস্ত মাছ। আবার ওই মস্ত শব্দটাতে যদি আসি, তাহলে বোঝা যাবে মানুষের ক্ষেত্রে যদি ভাবি যে যার মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে, যার মধ্যে প্রচুর শক্তি রয়েছে, সেই জন্য জাল কেটে বেরিয়ে গেছে। মস্তকে ইংরেজিতে কিভাবে অনুবাদ করব এই মুহূর্তে জানি না, কিন্তু শ্রীরামকৃষ্ণ যেটি শেখাচ্ছেন সেটি কি, যার মধ্যে ওই ক্ষমতা এসেছে যে জগতের মধ্যে যে বন্ধন রয়েছে, পাকে পাকে যে তোমাকে জালের মধ্যে ফেলবার চেষ্টা করছে, আর একটু বাদে তোমার দম বন্ধ হয়ে তোমার মৃত্যু অনিবার্য, সেখানে কিছু কিছু মাছ আছে বা কিছু কিছু মানুষ আছে যারা ওই বন্ধন থেকে বেরোবার চেষ্টা করে। তারাই মস্ত মস্ত মাছ বা মস্ত মানুষ। এবং এই মস্ত শব্দটিকে বোধহয় ঠিক আমরা এ যুগে তার সুবিচার করব যদি তার ইংরেজি ইকুইভ্যালেন্টটা ভাবি হিউম্যান রিসোর্স বলে, যে যার মধ্যে ওই মানব সম্পদ রয়েছে। সেই মানব সম্পদ যার মধ্যে রয়েছে, যার শুদ্ধতার সম্পদ রয়েছে, যার আধ্যাত্মিকতার সম্পদ রয়েছে, সে জাল কেটে বেরোতে পারে। জেলেরা বলছে ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল। আর একালে আমরা ভাববো যে হিউম্যান রিসোর্সের যখন ঠিক কালমিনেশন হবে, হিউম্যান রিসোর্সের যখন ঠিক ডেভেলপমেন্ট হবে, গানে ফিরে যদি ভাবি যে মানব জমিন যখন আবাদ করা হবে ঠিক মতো, তখন ওই মস্ত মানুষ তৈরি হয়, হিউম্যান রিসোর্সের চূড়ান্ত ডেভেলপমেন্ট হয়। সুতরাং হিউম্যান রিসোর্স, সেইখান থেকে আমরা ওই মস্ত মানুষের কথায় আসছি যে কিনা জাল ছেড়ে বেরিয়ে যেতে পারে। আবার যদি জেলেদের প্রসঙ্গে আসি, পুকুরের প্রসঙ্গে আসি, যে ওগুলো তো বেরিয়ে গেল, আর তার মানে মুমুক্ষু জীবের মধ্যে সবাই কি করলো না, বেরোতে পারলো না। তাদের মধ্যে খুব ইচ্ছে ছিল কিন্তু কিছু বেরিয়ে গেল, তাদেরকে বলা হচ্ছে মুক্ত জীব। আর যেগুলো রয়ে গেল তারা রয়ে গেল। কিন্তু একটা শ্রেণীর কথা শ্রীরামকৃষ্ণ যেন আলাদা করে রেখেছেন, তাদেরকে শেষে বলবেন বলে। সেইটা কারা বলছেন? যে অধিকাংশই, এই কথাটা তিনি বলছেন যে মাছেদের মধ্যে অধিকাংশই কি করে, তারা পালাতে পারে না এবং পালাবার চেষ্টাও করে না। তাহলে কি হয়েছিল না, প্রথমে দেখা গেল কয়েকটা মাছ এমনি এসকেপ করে গেছে, ওরা জালের বর্গের জয়ের মধ্যেও পড়েনি, এরা নিত্যজীব। তারপরে দেখা গেল যে যারা জালে পড়েছে তাদের মধ্যে কেউ ছটফট করছে বেরোবার জন্যে। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে বেশিরভাগ কি করে, বেশিরভাগ চেষ্টা করে না ওই জাল থেকে বেরোবার। ওরা কি করে, পালাতে পারে না এবং পালাবার চেষ্টাও করে না। এই যে পালাবার চেষ্টাও করে না, এইখানটাতে আমরা একটু দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে ভাবছি যে কি আনফর্চুনেট
যে যে জালের মধ্যে পড়েছে যে মাছ, সে কিন্তু পালাবার চেষ্টাও করছে না। এরকম হয় নাকি? যদি হয় তাহলে তো খুব দুঃখের। তো পালাবার চেষ্টা করেনি, ও কী করেছে? শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওরা কি করে, ওরা জালটাকে মুখে করে নিয়ে পাঁকের মধ্যে ঢুকে যায়। পাঁকের মধ্যে ঢুকে গিয়ে সেখানে মুখ গুজরে শুয়ে থাকে। পাঁকের মধ্যে ঢুকে মুখ গুজরে শুয়ে থাকে আর মনে করে যে আর কোনো ভয় নেই, বেশ আছি। টেরিফিক বর্ণনা, যে জালটা পড়েছে সেই জালটাকে নিয়ে কি করছে, পাঁকের মধ্যে ঢুকে যাচ্ছে। এই পাঁক শব্দটি, যারা পুকুরে নেমেছেন, একটুখানির জন্যে হলেও চান টান করতে নেমেছেন কি বাসন মাজতে নেমেছেন, তারাই জানেন যে এমন পুকুর খুঁজে পাওয়া যাবে না যেখানে পাঁক নেই। পুকুরের মধ্যে পাঁক থাকাটা একদম ন্যাচারাল ব্যাপার। শ্রীরামকৃষ্ণ সেইটা বলছেন যে জাল মুখে করে পাঁকে ঢুকে যাচ্ছে। অন্যদিক থেকে ভাবতে গেলে এই সংসারে যে জাল ফেলা রয়েছে সেইটার মধ্যে মানুষ, অধিকাংশ মানুষ, আবারও ওই অধিকাংশ শব্দটা ট্যালি করছে দুদিকে, এই অধিকাংশ মানুষ তারা কি করছে না, ওই জালটাকে মুখে করে পাঁকের মধ্যে ঢুকে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ ওই পাঁকের ব্যাখ্যা এক্ষেত্রে করেননি, কিন্তু খুব সাজেস্টিভ একটি ওয়ার্ড রেখে দিয়েছেন, ইঙ্গিতপূর্ণ একটি শব্দ রেখে দিয়েছেন যে চূড়ান্ত ভোগ, আসক্তি, লালসার মধ্যে যে মানুষ ঢুকে যাচ্ছে, তোমার কি তাকে কম্পেয়ার করতে একটু দেরি হবে যে ওই মাছের পাঁকের মধ্যে ঢুকে যাওয়ার সঙ্গে? এবং যে জাল, ওই জালটাকে কেটে বেরোনোর তার কথা ছিল, কিন্তু সেই জালটাকে মুখে করে ও পাঁকের মধ্যে ঢুকে গেছে। শুধু তাই নয়, সে কি ভাবছে যে আর কোনো ভয় নেই, বেশ আছি। শ্রীরামকৃষ্ণ এই বর্ণনা দিচ্ছেন যে যে মাছ পাঁকের মধ্যে ঢুকেছে সে ভাবছে যে আর কোনো ভয় নেই, বেশ আছি। তারপরে কি হবে আমরা আসবো, কিন্তু তার আগে ভাবছি যে কীরকম অদ্ভুত দৃশ্য, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মধ্যে যে একটা দেখার যে কায়দা, সেটা একেবারে আলাদা রকমের। আমরা যখন ক্যামেরায় কারোর ছবি তুলছি, আমরা তখন বলি যে কত মেগাপিক্সেল, তার উপরে ছবির কোয়ালিটি নির্ভর করবে। এবারে যদি বলি যে খুব জোর বৃষ্টি হচ্ছে, তখন লোকে বলবে না, তাহলে ক্যামেরা পকেটে ঢুকিয়ে রাখি, ফোন নষ্ট হয়ে যাবে। কিন্তু শ্রীরামকৃষ্ণ যে চিত্রায়ন করছেন, সেটাতে যেমন জেলেকে তিনি ক্যাপচার করছেন ফ্রেমের মধ্যে, নিমেষের মধ্যে কিন্তু জলের মধ্যে সেই ক্যামেরা ঢুকছে। এবং ঢুকছে কোথায়? ঢুকছে একেবারে ভেতরে, যেখানে কিনা মাছ পাঁকের মধ্যে ঢুকে আছে, সেখানে মাছকে ফলো করছে এই অসামান্য ক্যামেরা। শ্রীরামকৃষ্ণের যে বর্ণনা, তার মধ্যে এই রকম অডিও এবং ভিজুয়াল এফেক্ট আমরা পাচ্ছি, যে সেখানে সে মাছকে ফলো করে যাচ্ছেন। শুধু তাই নয়, ক্যামেরা যেটা ধরে সেটা কি ধরে? ক্যামেরা ধরে যে যেটুকুনি দৃশ্যমান আছে। জলের মধ্যেও নিশ্চয়ই শ্যুট করবার ক্যামেরা তো আছেই আলাদা, কিন্তু জলের মধ্যে হোক, জলের বাইরে হোক, সে কোনটাকে নেবে? সে নেবে, একটা লোক যদি বসে থাকে চুপচাপ, তাহলে সেই লোকটাকে দেখতে কেমন সেইটুকুনিকে সে নেবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, এবং বিভিন্ন শটে নানান রকম দৃষ্টি, নানান রকম অ্যাঙ্গেল থেকে সেটুকুনি নেবে। কিন্তু ক্যামেরার সাধ্য নেই, সাধ্য থাকার কথাও নয় যে সেই লোকটা মনের মধ্যে কি ভাবছে সেটাকে রেকর্ড করবে। কিন্তু শ্রীরামকৃষ্ণের যে ক্যামেরা, সেটা এমপির তোয়াক্কা করেনি, মেগাপিক্সেলের তোয়াক্কা করেনি। সেই ক্যামেরা জলের মধ্যে ঢুকছে, মাছকে ফোকাস করছে এবং মাছ কি ভাবছে সেটা ন্যারেট করছে। অসাধারণ একটি যেন বিরাট একটা শোয়ের সম্মুখীন আমরা রয়েছি, বিরাট একটা শুটিংয়ের সম্মুখীন আমরা রয়েছি, যেখানে বাস্তব জীবনের চালচিত্র আমাদের কাছে আসছে, তার ভিডিও আসছে এবং তার সঙ্গে তার অডিও আসছে, যে অডিওটা মুখে উচ্চারিত নয়। কীরকম না, যেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই মাছগুলো কি ভাবছে, মাছগুলো ভাবছে যে কোনো ভয় নেই, বেশ আছি। এটা তো ক্যামেরার ক্যাপচার করবার কথা নয়, কিন্তু লোকশিক্ষক শ্রীরামকৃষ্ণ ক্যাপচার করছেন যে মাছগুলো ভাবছে যে বেশ আছি, কোনো ভয় নাই, যেটা বদ্ধ জীবের হয়ে থাকে। এবং তারপরে কি হবে? তারপরে দেখা যাবে যে সেই জেলে হড়হড় করে ওই জাল যখন টেনে বার করছে, তখন টেনে মাছগুলোকে আড়ায় তুলছে এবং নিমেষে সেগুলো প্রাণ হারাচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই মাছগুলো জানে না যে জেলে একটু বাদে টেনে হড়হড় করে তুলবে, এবং তিনি বলছেন এরাই হচ্ছে বদ্ধ জীবের উপমাস্থল। অর্থাৎ মানুষ যখন প্রচণ্ডভাবে আকণ্ঠ ভোগ সুখের মধ্যে নিমগ্ন থাকছে, শ্রীরামকৃষ্ণের বলার ভঙ্গি তিনি এত সুন্দর, তিনি কাউকে হার্ট করছেন না, খুব একটা কড়া শব্দ নিয়ে গিয়ে নিক্ষেপ করছেন না, কিন্তু সাজেশন রাখছেন যে ওই পাঁকের মধ্যে যতক্ষণ আছে, ওই সময়টুকুনি তার জীবনে তো সত্য যে পাঁকের মধ্যে দিব্যি ছিল।
তাহলে এই যে পাঁকের মধ্যে যতগুলি ছিল দিব্যি ছিল, সুতরাং কিছু মানুষ, তারা অধিকাংশ মানুষ তারা ভোগ সুখের মধ্যে ভাবছে যে দিব্যি আছি। কিন্তু গল্পটা তো সেখানে শেষ হচ্ছে না। গল্পটা শেষ হচ্ছে জেলে যখন জালটাকে তুলছে, মানুষের যখন আয়ু শেষ হয়ে যাচ্ছে, মানুষের যখন শক্তি শেষ হয়ে যাচ্ছে, অথচ তার কামনা বাসনাগুলোকে ঠিকমতো অ্যাড্রেস করা হয়নি। এই যে ভয়েড, এই যে ভ্যাকুয়াম, এই যে শূন্যতা, শ্রীরামকৃষ্ণ সেটিকে তুলে ধরলেন এবং বলছেন যে দেখো, ওনার ওই ক্যামেরা যেটা ভিডিও ধরেছে, বাইরের অডিও ধরেছে, মনের ভেতরের অডিও ধরেছে, সেইটার দ্বারা তিনি বলছেন যে মাছগুলো ভাবছিল যে এই দিব্যি আছি, সুখে আছি, কিন্তু ওরা জানে না যে একটু বাদে জেলে আড়ায় তুলবে, হরহর করে টেনে তুলবে। এইটা বলে তিনি মানুষের জীবনের যে ডাইকটমি, মানুষের জীবনে একটার সঙ্গে যে আরেকটা মিলছে না, স্ববিরোধ, সেইটাকে তুলে ধরছেন। কিন্তু তুলে ধরছেন খুব বন্ধুর মতো করে, বোঝাবেন বলে এবং এখান থেকে উত্তরণের জায়গায় নিয়ে যাবেন বলে। সুতরাং আমরা যখন এসব প্রসঙ্গ শুনছি, বদ্ধজীবের কথা শুনছি, তখন মনে রাখছি যে এই কথামৃতের মধ্যে দিয়েই আমরা কিন্তু একটা অন্য উচ্চতায় পৌঁছবো, যেখানে শ্রীরামকৃষ্ণ বদ্ধজীবকে শেখাচ্ছেন, সেই শ্রীরামকৃষ্ণই কিন্তু মুমুক্ষু জীব এবং মুক্ত জীবের কথাও বলেছেন। অতএব কথামৃতকে যদি আমরা অনুসরণ করে যাই, তখন আমরা ওই পুকুরের ধারে যেতে পারবো, মুক্ত হাওয়ায় ব্রিথ করতে পারবো, এবং বদ্ধজীব, ওই বদ্ধ মাছগুলোর জায়গার থেকে মুক্ত জীব কীভাবে হতে হয়, কিভাবে এই সংসারের মধ্যে থেকেও বন্ধনে আবদ্ধ না হয়ে এই সংসারকে অন্যভাবে আস্বাদন করা যায়, ঈশ্বরকে নিয়ে আস্বাদন করা যায়, সেই অনুপম উচ্চতায় আমরা ধীরে ধীরে উত্তীর্ণ হতে চাইব।